আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের শ্রীলঙ্কার মতো সহিংসতা করে সরকার উৎখাতের পরিকল্পনা ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বলেছেন, এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না, এক পর্যায়ে প্রায় সন্ত্রাসী আক্রমণের মতো হয়ে যায়। ভারতের হাইকমিশনার বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদহানির ঘটনায় শোক প্রকাশ করেন। ধারাবাহিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে স্বাগত জানান প্রণয় বর্মা। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী গণভবন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। সাম্প্রতিক সহিংসতার ঘটনা তদন্ত করতে ইতোমধ্যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি চান পুরো ঘটনার যথাযথ তদন্ত হোক, যাতে এর সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করা যায়। জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ধ্বংস হয়ে যাওয়া স্থাপনাগুলো হয়তো আবার নির্মাণ করা যাবে, কিন্তু প্রাণগুলো আর ফিরে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধন করেন। গত 15 বছরে তার নেতৃত্বাধীন সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্যই পরিকল্পিতভাবে সহিংসতা চালানো হচ্ছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, এতগুলি তাজা প্রাণ যাবে। কেন এই রক্ত ছড়া? যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। যারা আমি নিজে দেখেছি, এখনো বহু, এমনকি কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। স্থাপনা যেগুলি ধ্বংস করছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। এই যে একটা ঘটনা ঘটিয়ে গোলাপাড়িতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও যে ইস্যু নেই, সেই ইস্যু নিয়ে আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালানোর মাধ্যমে দেশের ভাবমূর্তি কেন নষ্ট করা হলো, সেই প্রশ্ন রাখেন শেখ হাসিনা। কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি। আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। আমি জানি যেখানে আমার কোনো ঘাটতি ছিল না। গভীর সমুদ্রে মৎস্য আহরণের জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক ছাত্র নেতাদের সাথে মতবিনিময় না করেই মিডিয়ায় বক্তব্য দেয় তোপের মুখে পড়েন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্য শেষ হবার আগেই উপস্থিত ছাত্র নেতারা সভাস্থল ত্যাগ করে ক্ষোভ প্রকাশ করেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে সাবেক ছাত্র নেতাদের সাথে মতবিনিময় সভায় এই ঘটনা ঘটে। সেখানে ওবায়দুল কাদের অভিযোগ করেন, 2013-14 সালের মতো বিএনপি জামায়াত পুনরায় আগুন সন্ত্রাস সংগঠিত করেছে, বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে। পদ্মা সেতুতেও আঘাত হানার চেষ্টা চালালেও স্থানীয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে তা ব্যর্থ হয়। অভিমান ভুলে এই অপশক্তিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান ওবায়দুল কাদের। 2013, 2014, 2015 সালেও এই নাশকতার বলি হয়েছে বাংলাদেশের অনেক মানুষ। বারবার চেষ্টা করেছে পদ্মা সেতুতে
মাওয়া প্রান্তে, জাজিলা প্রান্তে আগুন দিতে, কিন্তু স্থানীয় জনগণ পুলিশের প্রতিরোধের মুখে তারা সফল হয়ে গণহত্যা চালিয়ে বর্তমান সরকার গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, যতই মিথ্যাচার করা হোক না কেন, কোনোভাবেই সরকার তার পতন ঠেকাতে পারবে না, কারণ ছাত্র গণ আন্দোলনে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে তা আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য। কোটা সংস্কার আন্দোলনে গুলি চালানোর প্রমাণ থাকার পরও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের গ্রেফতার না করে অপরাধীদের খুঁজে বেড়ানো এবং ধরিয়ে দেওয়ার আহ্বান উপহাস ছাড়া কিছুই না। তিনি আরো বলেন, ব্লক রেড দিয়ে ত্রাসের পরিবেশ তৈরি করা হলেও তা উপেক্ষা করে ছাত্ররা নতুন উদ্যমে আন্দোলন এগিয়ে নিচ্ছে জনগণের সমর্থনে। সন্ত্রাস দমন আইনে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে আরও জানান, শীঘ্রই সান্ধ্য আইন তুলে নেওয়ার পাশাপাশি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। সুশীল সমাজের ডিমান্ড আছে, 14 দলের ডিমান্ড আছে, আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে, এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলির মধ্যে জামাত শিবিরের যে সম্পর্ক রয়েছে, এই সবগুলি মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়াটা শেষ হলেই ঘোষণা হবে। আমরা মনে করছি খুব শর্ট টাইমের মধ্যেই আমরা কভার করতে পারবো। আমাদের সন্ধ্যা আইন যেটাকে বলে কারফিউ, সেটাও আমরা উইথড্র করতে পারবো এবং আর্মিও ব্যারাকে ফিরে যাবে খুব শর্ট টাইমের মধ্যেই, আমরা আশা করছি। গুজব ছড়াচ্ছেন এমন 50 ব্যক্তির বিষয়ে ব্যবস্থা নিতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে বিটিআরসি ভবনের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এ বিষয়ে তাদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এছাড়া জনগণ যাতে সম্পূর্ণ গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারে সেই চেষ্টা করা হচ্ছে বলে জানান জুনায়েদ আহমেদ পলক। এ সময় ইউটিউব, ফেসবুক এবং টিকটক সহ সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। এ সময় তিনি জনগণকেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। টিকটক, ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো বেশ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম, এটা আমরা মনে করি, কিন্তু সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম। তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। আগামী রোববার 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী পৌর এলাকাসমূহ ছাড়া দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুমোদিত সময়সূচি অনুযায়ী খোলা হবে। তবে দেশের 12টি সিটি এবং নরসিংদী পৌর এলাকার স্কুল বন্ধ থাকবে। প্রয়োজনীয় কারফিউয়ের সময়সীমা বিবেচনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা স্কুলের সময়সূচির ব্যাপারে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। গত 17 জুলাই সারা দেশে স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগম সই করা প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ মতিউর রহমান চাকরিকাল 25 বছর পূর্ণ করায় তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। তবে তিনি অবসরজনিত আর্থিক সুবিধা, অবসরের পর ছুটি এবং পেনশন পাবেন না। মতিউর রহমানের ছেলে ইফাত ছাগলকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে আলোচিত মতিউর রহমানের দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি উঠে আসে। তথ্য অনুসন্ধানের পর 4 জুন তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হওয়ার পর কমিশন তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের বিষয়ে রিটের শুনানি আজ হয়নি। একজন বিচারপতি অসুস্থ থাকায় শুনানি হয়নি বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
বিচারপতি অসুস্থ, সে কারণে আদালত বসতে পারে। একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছেন, তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে, যে বাসায়ও নিরাপদ নয়, তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয়? বাংলাদেশ জাতীয় দলের ড্রেসিং রুমের অস্বস্তির পরিবেশটা আর কখনোই দেখতে চায় না বিসিবি। 2023 বিশ্বকাপে হাতুরু সিংয়ে ও খালেদ মাহমুদ সুজনের দ্বন্দ্ব প্রসঙ্গে এই মন্তব্য করেছেন জালাল ইউনুস। এছাড়া আসন্ন পাকিস্তান সফর নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। মবিনুর রিপনের রিপোর্ট। ভারতে 2023 ওয়ানডে বিশ্বকাপে কোচ চন্দ্রিকা হাতুরু সিংহে ও তৎকালীন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের দ্বন্দ্ব নিয়ে অস্বস্তিতে ছিল বাংলাদেশের ড্রেসিং রুম। কোচের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা আর নিজের ভূমিকা নিয়ে কয়েকবার গণমাধ্যমে বোমা ফাটিয়েছিলেন সুজন, কিন্তু এতদিন এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বিসিবি। অবশেষে সেই দ্বন্দ্বের কথা স্বীকার করলেন জালাল ইউনুস, বললেন ড্রেসিং রুমে এমন পরিবেশ আর কখনোই চায় না ক্রিকেট বোর্ড। এই দুজনের মধ্যে কিন্তু আগেও রিলেশনশিপ খুব ভালো ছিল, পরের দিকে আমরা শুনেছি কি হয়েছে, আর বোঝা যাচ্ছে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। আমরা এটা এক্সপেক্ট করি না, কোনো সময় করি না, আমরা হেলদি রিলেশনশিপ চাই। 2 টেস্টের দলে থাকবেন সাকিব আল হাসান, বিবেচনায় আছেন তাসকিন আহমেদ এবং স্পিন কোচ হিসেবে মুস্তাক আহমেদ। মুশতাককে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাবো, আর যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সেই জন্য সে পারছে না যে বাকি সিরিজে যেগুলোতে অ্যাভেলেবেল থাকতে। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের জন্য আগামী শনিবার থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।